আচ্ছা, এই ফাংশনটা কাজ করবে তখন যখন আমি এই ফাংশনটাকে কি করব, কল করব। কল করা কিচ্ছু না, জাস্ট ওই মাই ফাংশন। এবার রান করি। এবার কিন্তু আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে না? জি প্রিন্ট স্যার। হয়েছে তো হ্যালো ওয়ার্ল্ড আমার। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড আমার প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? তাহলে এইখানে আমি আরেকটা লাইন লিখি, প্রিন্ট নেক্টার। এবার একটু রান করি। এবার দেখেন এই যে হ্যালো ফ্রম নেক্টর, এই লাইনটা আমি কল করি নাই কিন্তু, এবং এই লাইনটাই সবার আগে প্রিন্ট হয়েছে, তারপরে হ্যালো ওয়ার্ল্ড লাইনটা প্রিন্ট হয়েছে। কারণ কি? কেউ কি বলতে পারবেন কেন এরকম হলো, যে হ্যালো ফ্রম নেক্টার এই লাইনটা কেন আগে প্রিন্ট হলো, আর মাই ফাংশনের ভিতরে যে লাইনটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটা কেন পরে প্রিন্ট হলো? এটা আমার ফাংশনের মধ্যে পড়ে নাই। হ্যাঁ, ওই জন্য ও ইন্ডিভিজুয়াল প্রিন্ট করছে, প্রিন্টের মধ্যে প্রিন্ট কি কিওয়ার্ডটা কাজ করছে এখানে শুধু। আর মাই ফাংশন। ডেফের আন্ডারে, হ্যাঁ প্রিন্ট গুড, হ্যাঁ হ্যাঁ ডেফের আন্ডারে। গুড। আমার কিন্তু এই লাইনটা, এই যে যে এই লাইনটা এটা কিন্তু স্বাধীন, সে কিন্তু আমার ফাংশনের অধীনে না। এখন দেখেন আমি যদি এটা কল করি, এখন কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আগে প্রিন্ট হয়েছে, হ্যালো ফ্রম নেক্টারটা পরে প্রিন্ট হয়েছে। কেন? হ্যালো ফাংশনটা আমি আগে কল করছি, এই জন্য আগে তার ভিতরের লাইনটা প্রিন্ট হয়েছে। তারপরে এইটা যে স্বাধীন একটা লাইন ছিল, এইটা আমার এখানে প্রিন্ট হয়েছে। আমরা তো এতদিনে মনে হয় জেনে গেছি যে আসলে আহ, কোন কোড যদি অন্য একটা লাইনের অধীনে হয় তাহলে সেটাকে ডিফাইন করে কি দ্বারা, জাস্ট সামনে কি দ্বারা, স্পেস অথবা ট্যাব, তাই না? তাহলে আমার এই প্রিন্ট যে লাইনটা এটা আমার কি মাই ফাংশনের অধীনে একটা লাইন। আমি যদি ভুলেও এখানে একটা স্পেস দিয়ে রান করার চেষ্টা করি, দেখেন আমার কিন্তু ইরর জি চলে আসে। ভালোই, আলহামদুলিল্লাহ। টিএম ফাইলে এত দি মানে হাতে এখন নাই। হাই আচ্ছা, আমাকে এখন দেখেন এখানে একটা ইরর দিছে। কি ইরর দিছে বলছে? ইনডেন্টেশন ইরর, আনইনডেন্টেড ডাজ নট ম্যাচ এনি আউটার ইনডেন্টেশন লেভেল। মানে আমার এইটার, এইটা আসলে এই ডিএফ এর অধীনে না, আবার সে বেজেও নাই, এই জন্য সে আমাকে কি একটা ইরর দিছে। দেন এখানে আমার পাইথনে ইনডেন্টেশনটা খুবই কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিয়ার বিষয়টা? যে আমরা কিভাবে ফাংশন তৈরি করব এবং তাকে কিভাবে কল করব। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু নেক্সটে যাই। এখানে আছে যে প্যারামিটারস অর আর্গুমেন্ট। ওই যে আমরা বলছিলাম না, কিছু ফাংশন আমার ভ্যালু রিটার্ন করতে পারে, কিছু ফাংশন আমার ভ্যালু রিটার্ন করে না, সে নিজের মতো করে একটা ভ্যালু প্রিন্ট দেয়। A parameter is a variable listed inside the parenthesis in the function definition। মানে এই যে ফাংশন ডেফিনিশন, এই প্যারেন্থেসিসের মধ্যে যেটা আছে সেটা আমার প্যারামিটার। আর আর্গুমেন্ট ইজ দ্য ভ্যালু দ্যাট ইজ সেন্ড টু দ্য ফাংশন হোয়েন ইট ইজ কল্ড। আর্গুমেন্ট ইজ দ্য ভ্যালু দ্যাট ইজ সেন্ড টু দ্য ফাংশন হোয়েন ইট ইজ কল্ড। যখন আমি এই ফাংশনটা কল করি, যখন আমি এই ফাংশনটা কল করি তখন যে ভ্যালুগুলো এখানে আমি দেই সেটাকে বলতেছে কি আমার আর্গুমেন্ট। আর এই ভ্যালুটাই যখন এখানে রিসিভ হচ্ছে তখন সেটা হচ্ছে আমার কি, প্যারামিটার। তো আমার একটা ফাংশন কিভাবে প্যারামিটার রিসিভ করে এবং সে কিভাবে ভ্যালু রিটার্ন করে, আর ভ্যালু রিটার্নটা পরে দেখবো। আমরা দেখি কিভাবে একটা ফাংশন ভ্যালু আর্গুমেন্ট রিসিভ করে। আহ, একটা নতুন ফাইল নেব না এটা থাকবে? তার নতুন ফাইল নেই। প্যারামিটার নামে দিলাম ডিইএফ। এটা হচ্ছে ফুল নেম নামে একটা ফাংশন নিলাম, যে রিসিভ করবে ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে কি, এই লাইনটা কি বোঝা গেছে কি লিখছি আমি?
না স্যার বোঝা যায়নি, একটু বোঝাই দেন। এটাকে বলতেছে, আচ্ছা তার আগে আমি এই লাইনটার একটা সমর্থক লাইন লিখি। এই লাইনটার সমর্থক লাইনটা হচ্ছে এরকম যে প্রিন্ট এফ নেম প্লাস লাস্ট নেম। ঠিক আছে, যদি আমি এটা রান করি তাহলে আমার কি প্রিন্ট হবে? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে নিলে ভালো হতো মনে হয়। কিছু আসছে এখানে? আউটপুটে কিছু আসে নাই, কেন আসে নাই? আমি তো ফাংশনটা কল করি নাই, আমি এই ফাংশনটা কি কল করি নাই। এই জন্য আমাকে ফুল নেম ফার্স্ট ব্র্যাকেট এখন আসবে, তাই না? এখন আবার ইরোর দিল, কি ইরোর দিল একটু পড়ি তো, দেখা যাচ্ছে ইরোরটা? দেখা যায় আপনাদের পাশ থেকে? জি স্যার, দেখা যায়। ও বলছে যে মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট এফ নেম এবং এল নেম। বলছে এই যে ফাংশনটা আমি কল করছি, এই ফাংশনটার যখন ডেফিনেশন দেওয়া আছে সেখানে দুইটা প্যারামিটার আছে। এই প্যারামিটারের ভ্যালু সে কোথায় পাবে? আমি যখন ফাংশনটা কল করব তখন তাকে কি দিয়ে দিতে হবে, তাই না? তখন তাকে দিয়ে দিতে হবে। এবার যদি আমি রান করি, এবার দেখেন এমডি ইমরান প্রিন্ট হয়েছে না? জি প্রিন্ট হয়েছে তো? আচ্ছা, এখন এই লাইনটা কি কাজ করে যদি আমরা একটু দেখি। কি প্রিন্ট হয়েছে এখানে? এমডি প্লাস ইমরান না? আচ্ছা, এখানে প্লাসটা আসবে না। এখানে কি আছে? দুইটাই কি এমডি ইমরান প্রিন্ট হয়েছে না? জি স্যার। দুইটাই এমডি ইমরান প্রিন্ট হয়েছে। এখন সুবিধাটা আসলে কি? সুবিধাটা আসলে এখানে এইটাকে আমরা আসলে সুবিধাটা বুঝতে পারতেছি না। সুবিধাটা আমরা একটু পরে বুঝবো। সেটা হচ্ছে ধরেন আমি এখন একটা ফাংশন তৈরি করি এরকম যে যে হচ্ছে আমার আহ দুটো সংখ্যা যোগ করে দেবে। ধরেন দুটো সংখ্যা যোগ করার একটা ফাংশন লিখি, ডিইএফ অ্যাড টু। একটা দিলাম এন অন, একটা দিলাম এন টু। ঠিক আছে, আমি এখানে এসইউএম নামে একটা এটার ফাংশন এর জন্য অ্যাড নামে একটা ভেরিয়েবল দিলাম এবং লিখলাম এন অন প্লাস এন টু, এবং এখানে করলাম প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট নাম্বার এন অন প্লাস নাম্বার এন টু is equal to add। ঠিক আছে, এরকম লিখলাম। এখন আমি এই ফাংশনটা যখন কল করব তখন ডিইএফ অ্যাড ফার্স্ট ব্র্যাকেট 1250, সরি ডি। এখন যদি আমি একটু রান করি ফাংশনটা, ভুল যাচ্ছে কোথায়? ক্যান অনলি কনক্যাটেনেশন স্ট্রিং নট ইন্টিজার অর স্ট্রিং। ও আচ্ছা, সে আমাকে আরেকটা ভুল ধরছে। আপনারা কি স্ট্রিং অপারেশন করছেন কি? জি স্যার। জি স্ট্রিং অপারেশনে কি ছিল? এটা একটু ইরর দিচ্ছে আমার, এটা একটু দেখে নেব তো। স্যার স্ট্রিংটা দেওয়ার পরে তো একটা কমা দেওয়া লাগবে, তারপরে ভেরিয়েবলটা দিতে হবে। হ্যাঁ, এই যে একটা ঝামেলাটা হয়েছিল, এখানে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে ভেরিয়েবল দিলে সে নিবে, তাই না? আচ্ছা,
তারপরে দিতে হবে আমার কমা, এখানে দিতে হবে আমার কমা, তারপরে আমার এটা একটা কমা। ঠিক আছে, এবার যদি আমি রান করি তাহলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার 12 নাম্বার 50 ইকুয়াল টু কত, 62, তাই না? তাহলে দেখেন এখানে এই মেসেজটুকু লেখার জন্য যে নাম্বার 12 এবং নাম্বার, আমরা এখানে যদি and নাম্বার 15 ইজ ইকুয়াল টু এত, আহ, তো এই জিনিসটুকু লেখার জন্য আমার কতগুলো আহ, ইয়ে কমা কোটেশন ইউজ করতে হয়েছে না, অনেকগুলো। আচ্ছা, কিন্তু আমি এই কাজটা দেখেন এইভাবে করি, প্রিন্ট নাম্বার এফটা এফটা এখানে কি মিন করতেছে? কি, হ্যাঁ বলবো। ঠিক আছে, সেভ দেই রান দেই, কি মেসেজটা একই না, মেসেজটা তো একই তাই না, আউটপুটটা কি, দুইটা আউটপুট যদি দেখেন দুইটা আউটপুট একই না? জি স্যার। কিন্তু দেখেন উপরের লাইন আর নিচের লাইনের একটা ব্যাপক পার্থক্য আছে না, উপরের লাইনে কতগুলো কমা দিতে হয়েছে, কতগুলো কোটেশন দিতে হয়েছে, আমার নিচের লাইনে এতগুলো কিছু করতে হয়েছে। আমি জাস্ট যে জিনিসটাকে সরাসরি ডিসপ্লেতে দেখতে চাই সেটা স্বাভাবিকভাবে লিখছি, আর যেটা ভেরিয়েবল সেটাকে আমি কি করছি, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আর এই কাজটা, এই যে এইভাবে ভেরিয়েবল এবং স্ট্রিং একসাথে রাখার সুবিধাটাই আমাকে কে দিছে, এই যে এফ, যার কারণে পুরো এই স্ট্রিংটাকে বলতেছে এফ স্ট্রিং বা ফোর্সফুলি স্ট্রিং। কি বলতেছে? এফ স্ট্রিং। পাইথনের ভাষায় এটা হলো এফ স্ট্রিং। এফ স্ট্রিং এর সুবিধা হলো যে আমি একটা কোটেশনের মধ্যেই আমার টেক্সট এবং ভেরিয়েবল একসাথে নিয়ে আসতে পারি। একটা কোটেশনের মধ্যে আমি কি করতে পারি, টেক্সট এবং ভেরিয়েবল আমি এগুলো কি করতে পারি, একসাথে নিয়ে আসতে পারি। ক্লিয়ার বিষয়টা? Yes. টেক্সট এবং ভেরিয়েবল আমি একসাথে নিয়ে আসতে পারি। একটা উদাহরণ এইটাই, ধরে হ্যাঁ এক্সাম্পল দিলে ভালো, বুঝিনি। আরেকটা এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা, এক্সাম্পল তো দিবই, আমরা তো এক্সাম্পল এখন শেষ হয়নি। আচ্ছা, এখন আমরা যদি ধরেন দুটো নাম্বার মাল্টিপ্লিকেশনের জন্য একটা ডেভ, ঠিক আছে, তাহলে আমার আমি তো, আমাকে তো একটু কল করতে হবে তাই না? আচ্ছা, এইখানে আবার একটু মেসেজ লিখে দিই না, মাল্টিপ্লিকেশন অফ এন অন এন্ড লিখে দিই, এন্ড এন টু ইজ এত, তাই না? এবার একটু আমি রান করলে হবে তো না? কি আসছে মাল্টিপ্লিকেশন মেসেজ, কই আসেনি কেন মাল্টিপ্লিকেশনটা? কল করা হয়নি। গুড, মাল্টিপ্লিকেশনটা আমি কল করিনি তাই না? তাহলে আমি এখানে কি এম ইউ এল দুটা ভ্যালু দিয়ে কল করতে হবে না? ধরলাম একটা 12 দিলাম, আরেকটা কত 5 দিলাম। এবার রান করি, চলে আসছে না? মাল্টিপ্লিকেশন অফ 12 and 5 ইজ কি 16, 5 বার 60। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, দুটো ফাংশন এক করলাম, একটা হলো আমার দুইটা ভ্যালুকে সে যোগ করে প্রিন্ট করে দিছে, আরেকটা ফাংশন করলাম যে দুটো ভ্যালুকে গুণ করে
প্রিন্ট করে দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে একটু দেখি তো। আচ্ছা, এখানে আর্গুমেন্ট পাসের একটা বিষয় আছে, যে সেটা হলো যে আমরা যদি একসাথে মাল্টিপল আর্গুমেন্ট পাস করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল আর্গুমেন্ট কমা কমা দিয়ে না লিখে এরকম অ্যাস্টারিক্স যে সিম্বল আছে এই সিম্বলটা দিয়ে লিখে দিতে পারি। তাহলে আমার যত প্যারামিটার, সব প্যারামিটার আমার এইটার ভিতরে এসে কি জমা হবে, পরে আমি ওটাকে অ্যারের মতো করে ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ধরেন এইখানে এসে আরেকটা ফাংশন লিখি এবার, যেটা বলি যে অ্যাড 5 নাম্বার, এবং সে রিসিভ করবে এরকম স্টার এন, তা এর ভিতরে সব চলে আসবে। তাহলে আমরা অ্যাড ইকুয়াল টু এন অন, সরি এন অন তো না, এন দিব অন ফোর, প্রিন্ট অ্যাড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ফাংশনটা যদি আমি কল করতে চাই অ্যাড 5 নাম্বার, এটাকে আমার কি করতে হবে, 5টা নাম্বার দিয়ে দিতে হবে না। 5টা নাম্বার দিয়ে এখন আমি যদি কল রান করি, এই যে এডিশন অফ 5 নাম্বার ইজ কত 31, আমি এখানে 5টা নাম্বার দিয়ে কল করছি ঠিকই, কিন্তু এখানে কিন্তু আমাকে 5টা প্যারামিটার দিতে হয় নাই। একটা প্যারামিটারের আগে স্টার সাইন দিয়ে দিছি, আহ, যে মূলত আমাকে কি করছে, ওই সবগুলো ভ্যালু তার ভিতরে এনে সে রিসিভ করছে, সবগুলো ভ্যালু তার ভিতরে এনে সে রিসিভ করছে, ঠিক আছে। তো এটা হলো প্যারামিটার পাসের একটা পদ্ধতি, যে আমি চাইলে একাধিক, এখানে যদি স্ট্রিং পাস করি তাহলে? সমস্যা নাই, স্ট্রিংও পাস হবে, কোনো অসুবিধা নেই। যেমন আমরা প্রথমে এটা করছিলাম না, আহ, এই যে এমডি, তাহলে এটাকে আমরা ইয়ে করে ফেলি, এটা কনভার্ট করে ফেলবো, জাস্ট একটা নাম দিয়ে যদি করি, পসিবল, হ্যাঁ। আপনি ট্রাই করেন তো, এটা আমরা একটু করে দেখি, হ্যাঁ। এটা একটু কপি করে নিচে নিয়ে আসি বুঝার সুবিধার্থে। এখন এখানে এটা বাদ দিয়ে আমরা একটা স্টার নেম দেই, তাহলে এখানে আমরা নেম 0 1, নেম 1, ঠিক আছে। এবার যদি রান করি, তাহলে আমার কি হচ্ছে, এই যে কিন্তু এমডি ইমরান লেখাটা কিন্তু দুইবারই প্রিন্ট হয়েছে না। তাহলে আমরা কিন্তু স্ট্রিংও এইভাবে কি নিয়ে আসতে পারি, এটা কোনো ব্যাপার না। আমি জানলে অনেকভাবেই একটা কাজ করে ফেলা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার কি আছে এখানে, মাল্টিপল পজিটিভ আর্গুমেন্ট, এটাই তো আমরা কেবল দেখলাম মনে হয়, এটা দেখলাম মোটামুটি। আচ্ছা, এবার হলো যে ফাংশন কিভাবে আমার ভ্যালু রিটার্ন করবে। সেটা হলো যে আমরা যে সব ফাংশন শুধু, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যখন ফাংশন কল করছি, তো কল করার পর তার সম্পূর্ণ কাজ কিন্তু এই ফাংশনের ভিতরেই ঘটছে, এবং ফলাফলটা আমার এই ফাংশনের ভিতরেই কি সে আমাকে দিয়ে গেছে। আমাকে কিন্তু এই ফাংশনের বাইরে যেতে হয় নাই, বা এই ফাংশনের বাইরে আমি কোনো কাজ করিও নাই, ঠিক আছে। আমি সব কাজ এই ফাংশনের ভিতরেই করছি, এবং ফলাফলটাও এই ফাংশনের ভিতর থেকেই প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি ফলাফলটা এই ফাংশন থেকে পাস করে বাইরে নিতে চাই, তাহলে কিভাবে নিব, সেটা একটা বিষয়, তাই না। আচ্ছা, আমার মনে হয় যে আপনারা এই যে আমি এখানে যতটুকু করলাম, এইটুকু আগে একটু প্র্যাকটিস করেন, তো তারপরে আমরা নেক্সটে যাই, আবার কি বলেন। জি। যে স্যার, এর আগে একটু দেখা দিলে হচ্ছে ইনপুট আকারে প্যারামিটার গুলো পাস করবো কিভাবে?
আপনারা কি দেখছেন এই বিষয়গুলো? করছেন? প্র্যাকটিস করছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের ফাংশনের কিভাবে ভ্যালু রিটার্ন করে। আচ্ছা, এই যে ফাংশনটা লিখলাম আমি, তো ফাংশন লেখার পরে এখন যদি আমি এটাকে রান করি, একটা ইরর আসবে। আহ, আচ্ছা, ইরর দেয়নি বা কোনো কিছু সে আমাকে দেয় নাই। আহ, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে আমাকে এখানে ইরর দিয়ে বসতো। সেটা ইরর দিয়ে বসতো কি, এই যে এখানে রিটার্ন যে করলো, এই রিটার্নটা যাবে কোথায়, এই রিটার্নটা কার ভিতরে যাবে সেটা আমাকে বলতে হবে। তো এই জন্য আমাকে তখন এই ফাংশনটা কল করার আগে এখানে একটা ভেরিয়েবল দিতে হইতো। যে ধরলাম আমরা একটা দিলাম রেজাল্ট, তো ওই ভ্যালুটা রেজাল্টের ভিতরে এসে জমা হইতো। তখন আমি প্রিন্ট দিতাম হচ্ছে আমার রেজাল্ট। এবার যদি রান করি, তাহলে দেখেন আমার কত, 36 আসছে। এই যে রেজাল্টের ভ্যালু কত আসছে আমার, 36। তাহলে এই যে এইটা যখন কল হয়েছে, তো আমার ফাংশনটা এইখান থেকে এই জায়গায় চলে আসলো। এই জায়গায় এসে এই অপারেশনটা সম্পন্ন করে এই অ্যাডের যে ভ্যালু, সেটা আবার রিটার্ন করবে। সেটা রিটার্ন করবে কোথায়, যেখান থেকে ফাংশনটা কল হয়েছে সেই জায়গা রিটার্ন করবে। তো সেইখানে এসে দেখলো যে পুরো ফাংশনটাকে একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে অ্যাসাইন করা হয়েছে। তার মানে পুরো ফাংশনে যে ভ্যালুটা জেনারেট করবে, সেই জেনারেটর রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে। বিষয়টা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? আমাকে শুনতে রিটার্ন কেন পাচ্ছেন? দরকার? হুম। জি স্যার, রিটার্ন কেন দরকার? রিটার্ন দরকার হচ্ছে যে আমি ফাংশন থেকে ভ্যালুটা, আউটপুটটা বের করে আনতে চাই। আমরা এই প্রোগ্রামটাতে কি করছিলাম, সবকিছু ফাংশনের ভিতরেই, ক্যালকুলেশনও ফাংশনের ভিতরে, আউটপুটও ফাংশনের ভিতরেই প্রিন্ট করছি, তাই না? কিন্তু আমরা এবার চাচ্ছি যে ফাংশনের ভিতরে আউটপুটটা প্রিন্ট করব না, আউটপুটটা আমরা ফাংশন থেকে বের করে নিয়ে আসবো। তাহলে ফাংশন থেকে আউটপুটটা বের করে আনার জন্য আমাকে ব্যবহার করতে হবে কি, রিটার্ন। রিটার্নের পরে এখানে আমি যে ভ্যালুটা দিব সেটাই মূলত সে রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে, ফাংশনটা যেখান থেকে কল হয়েছিল সেখানে। ফাংশনটা যেখান থেকে কল হয়েছিল সেখানে, এই ফাংশনটা কল হয়েছিল এখান থেকে, সে কল হয়ে এই জায়গায় গেছে। এই জায়গায় যাওয়ার পরে ভিতরে সে প্রয়োজনীয় যে প্রসেস সম্পন্ন করছে, তারপরে যে রিটার্ন, এই ভ্যালুটা রিটার্ন করবে মূলত যেখান থেকে কল হয়েছে ঠিক সেখানে। তাহলে এখানে যখন রিটার্ন করলো, সে এসে দেখলো যে এই অ্যাড নাম্বার যে ফাংশনটা আছে, সেটা টোটালটাকে একটা অ্যাসাইন করা হয়েছে রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, তার মানে অ্যাড ফাংশন যে ভ্যালুটা রিটার্ন করতে, সেটা আমার এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে জমা হবে। পরবর্তীতে আমি এটা বাইরে প্রিন্ট করে ফেলবো। রিটার্ন নিয়ে কি কোনো কথা আছে, যে রিটার্ন কেন করতেছি, কিভাবে রিটার্নটা কাজ করতেছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমরা যদি এই ফাংশনটাকে আস্তে আস্তে একটু বড় করতে থাকি, এই ফাংশনটাকে আস্তে আস্তে একটু বড় করতে থাকি, সেটা হলো যে
সাব নাম্বার, দুটো নাম্বারকে এখন আমরা বিয়োগ করব। তাহলে শিক্ষক করবে এস ইউ বি ইকুয়াল টু এন অন মাইনাস এন টু, তারপরে রিটার্ন সাব। এখন এটাকেও আমরা যদি এখানে আরেকটা ভেরিয়েবলের মধ্যে এখানে রিসিভ করি, সাব রেজাল্ট ইকুয়াল টু সাব নাম্বার ফার্স্ট ব্র্যাকেট ধরলাম 34, 22। এবার এটাকে প্রিন্ট দেই, প্রিন্ট কি আসছে এটার এরর? ও সরি, রেজাল্ট তো হবে না, সাব নাম্বার তো হবে না, সাব রেজাল্ট হবে। এই যে সাব ফাংশনের আউটপুট কত, 22। আর আগেরটা ছিল কি, এই যে অ্যাডিশন ফাংশন, যে তার আউটপুটটা। ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে এই যে যে আমরা ফাংশন গুলো করলাম না, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, দুটো নাম্বার ভাগ করি। হ্যাঁ, দুটো নাম্বার ভাগ করার জন্য আমরা একটা ফাংশন লিখি এরকম, div নাম্বার n on কমা n2, n on ভাগ n2, রিটার্ন div। এখন এটাকে ডিভিশনটাকে আমরা ধরি, div রেজাল্ট ইকুয়াল টু কি হবে, div নাম্বার ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু দিয়ে দিই, ধরেন 12, 4। এখন রান করি, ডিভিশনের ভ্যালুটা কিন্তু 2 আমার চলে আসছে, তাই না? কিন্তু এই ডিভিশনে একটা ইরর তৈরি হয়, সেটা হলো কি, আমি যদি ভুলে এখানে আপনার আহ এই জায়গাতে আমি যদি 0 দিয়ে দিই, তাহলে এবার দেখেন তো কি আসছে রেজাল্টটা, কি আসছে রেজাল্ট, 0 ডিভিশন ইরর, মানে ডিভিশন বাই 0। তাহলে আমার যে ডিভিশন ফাংশনটা আছে সেখানে আমার একটু রেস্ট্রিকশন দিতে হবে, যে যদি আমার সেকেন্ড নাম্বারটা 0 হয় তাহলে সেটা কি আহ, ভাগ করা যাবে না, একটা ইরর জেনারেট হবে। তো এটাকে আমি একটা কি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এখানে, যে এরকম যদি ঘটনা ঘটে, ইফ n2 সরি n2 ইকুয়াল 0, তাহলে কি রিটার্ন করবে, রিটার্ন করবে কি, ভিজিবল নট পসিবল, তাই না, নাকি ডিভাইড নট পসিবল। আর যদি এরকম কোনো সমস্যা না হয় এলস, তাহলে এই ভাগটা সম্পূর্ণ করবে এবং এই মানটা সে রিটার্ন করবে। তাহলে আমরা এই অবস্থা যদি রান করি, এখন কিন্তু আমার আর ইরর নাই, এখন কিন্তু এই যে ডিভাইড বাই নট ডিভাইড নট পসিবল, এই ইররটা কিন্তু এখন আমাকে দিছে। তার বিষয় হচ্ছে যে আপনি রিটার্ন করলেন ডিভাইড নট পসিবল, এটা তো কোনো ভেরিয়েবলের মধ্যে রাখলেন না, তাহলে এটা কিভাবে সরাসরি মেসেজ হিসেবে দেখালো? আপনি মিউট হয়ে গেছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখানে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল যে
ডিভাইড নট পসিবলটা কোনো একটা মেসেজ হুম, তাই না? এটা আমরা কোথাও রাখিনি, বিষয়টা এরকম না প্রশ্নটা? জি স্যার। আচ্ছা, এইটা এই যে ডিভাইড নট পসিবল, এটা টোটালটা একটা স্ট্রিং। আমরা যে সবসময় রিটার্নে কোনো ভেরিয়েবল পাস করব বিষয়টা এরকম না, আমরা রিটার্নে সরাসরি ভ্যালু পাস করতে পারি। ক্লিয়ার বিষয়টা? আমরা রিটার্নের মধ্যে যে সবসময় ভেরিয়েবল পাস করব বিষয়টা এরকম না, আমি রিটার্নের মধ্যে সরাসরি ভ্যালু পাস করতে পারি। ঠিক আছে? সরাসরি ভ্যালু পাস করলে তখন আর কোনো ইয়ে লাগবে না, কি? ভেরিয়েবল লাগবে না, তাই তো? না না না, ভেরিয়েবল লাগবে না। আপনাদেরকে যে এই কাজটা আরেকটু ছোট করে যদি করতাম, যে সরাসরি এই যে প্লাস অপারেশনটা না আমি এখানে চালাইতে পারতাম। হুম, ঠিক আছে, সরাসরি এইটা আমি এখানে চালাতে পারতাম। একটার জন্য একটু করে দেখাই, জাস্ট এই যে এখানে n1 প্লাস n2 রান করি, আউটপুটে কোনো পরিবর্তন আসছে? 36 পাইছেন না? এই যে 12 আর 24-এর যোগফল 36 পাওয়া গেছে না? তাহলে আমরা রিটার্নে যে শুধু ভেরিয়েবল দিব তা না, রিটার্নে আমরা ভেরিয়েবল দিতে পারি, সরাসরি ভ্যালু দিতে পারি। আবার আমরা কিন্তু যে ছোটখাটো অপারেশনও দিয়ে ফেলছি, যে এটা দুইটা যোগ করে যোগ ফলটা সে রিটার্ন করবে, এরকম কাজও সে আমাকে কি করে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে যদি আমরা আরেকটু গুছায় লিখি এরকম, যে আমি প্রথমে ইউজারের কাছে জিজ্ঞেস করব যে তুমি আসলে কি করতে চাও, আহ, যোগ বা আমি প্রথমে ইউজারের কাছ থেকে দুটো নাম্বার নিব, তারপরে আমি ইউজারকে জিজ্ঞেস করব তুমি যোগ করবা না বিয়োগ করবা। তারপরে সে যদি যোগ বলে তাহলে আমার যোগের অপারেশনটা কল হবে, বিয়োগ বললে বিয়োগের অপারেশনটা কল হবে। ঠিক আছে? এরকম করা যাবে না? ঠিক আছে স্যার। হ্যাঁ, তার জন্য আমি এইটা এখন কেটে দিই। হ্যাঁ, এটা এখন কেটে দিয়ে আমি এখানে লিখি হোয়াইল ট্রু। এটা দিয়ে কি হবে বলেন তো? হোয়াইল ট্রু দিলে কি হবে? কন্ডিশন যখন সঠিক হবে। এটা একটা ইনফিনিট লুপ তৈরি হবে, তাই না? মনে আছে? এরপরে আমি চাইলাম ইউজারের কাছে আবার যাবো, ইন্টার অন ফর অ্যাড, বা সরাসরি আচ্ছা লিখে দেবো অন ফর অ্যাড টু ফর সাবট্রাক্ট ডিভিশন। ঠিক আছে? আর ফর ই এক্সিট। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটাকে চয়েস ইকুয়াল টু নেই হচ্ছে আমি চয়েস দিতে দিলাম, সেভ দে। এইটুকু আমি যদি একটু রান করি, ইন্টার নাম্বার অন একটা নাম্বার দিলাম, ইন্টার নাম্বার টু আরেকটা নাম্বার দিলাম। এরপরে আমার কি বলতেছে? ইন্টার ওই যে অন ফর অ্যাড, টু ফর সাবট্রাক্ট, থ্রি ফর ডিভিশন, ফোর ফর এক্সিট, এগুলো আমাকে দিতে বলতেছে, তাই না? আহ, এখন আমি এখানে আরেকটা দিলাম, দেওয়ার পরে আবারও ইন্টার নাম্বার ওয়ান চাচ্ছে। কেন নাম্বার ওয়ান চাচ্ছে আবার ইন্টার? ইনফিনিটি লুপে পড়ে গেছে হ্যাঁ, ইনফিনিটি লুপ হয়, এটা লুপটা ক্লোজ হয়নি তো। good. এটা তো একটা ইনফিনিটিভ লুপ। প্রথমে এই লাইনটা এক্সিকিউট করলো, এই লাইনটা এক্সিকিউট করলো, এই মেসেজটা দিল, এই লাইনটা দিল, এরপরে তো আর কিছু নাই, সে আবার চলে যাবে এখানে। এখন লুপটা ইনফিনিটলি ট্রু।
তো আমি যতক্ষণ পর্যন্ত দিব এর চলতেই থাকবে এর কোনো শেষ নাই। কিন্তু আমার হলো এখন কন্ডিশন দিয়ে দিয়ে এটাকে কি ভেরিয়ার দিতে হবে, তাই না? যে আমি কোন ভ্যালুর জন্য কোন ফাংশনটা কল করব, কোন অপারেশনটা চালাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা এই যে এখানে এটা একটু ঠিক করে দিই যাতে মেসেজটা সুন্দর প্রিন্ট হয়। আচ্ছা, এখন আমরা ওই যে এখন ইয়ে করি, ইনপুট তো নিলাম, এবার আমরা দেখব ইফ চয়েস ইকাল ইকাল যদি অন হয় তাহলে আমরা কোন ফাংশনটা কল করব বলেন তো? রেজাল্ট ইকাল টু কোন ফাংশনটা কল করব? অন ফর কি অ্যাডিশন না? তাহলে অ্যাড নাম্বারের যে ফাংশনটা, তাই না? এখানে একটা ভুল দেখাচ্ছে, কি ভুল দেখাচ্ছে বলেন তো? একটু দেখেন তো ভুলটা কোথায় দেখাচ্ছে বা ভুলটা কি হচ্ছে এখানে, একটু খেয়াল করেন তো। DEF কেন এটা ভুল হচ্ছে? আর এটা বলতে পারবো না। দিয়ে হবে না, এখানে তো আপনি কল করছেন। গুড, এখানে ডিএফ হবে না, এখানে আমি কল করছি। আচ্ছা, দ্বিতীয় আরেকটা ভুল আছে কি? কোলনটা হবে না, কোলনটা মেবি নাকি কোনটা? অ্যাড নাম্বারের পরে। আমার আমরা ইফ দিয়ে তো একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশনের পরে আবার কন্ডিশন হয়ে গেল না স্যার? গুড। আসলে এখানে এখানে এটা হবে হচ্ছে এইটা, আমি কোন দিকটাকে কি লিখলাম আমি বুঝলাম না, মাথায় অন্য কিছু কাজ করতেছে মনে হয়। আচ্ছা, আসলে লেখাটা হচ্ছে এইরকম, আর এটা তো ইফের অধীনে থাকবে, তাই না? এটা ইফের কি অধীনে থাকবে না? আচ্ছা, এখন এইটা যদি সত্য না হয় তাহলে এলস ইফ তো না, এল ইফ চয়েস ইকাল ইকাল টু, এটা হলে কি হবে? চয়েস টু হলে কি হবে আমার? সাবট্রাক্ট। চয়েস টু হলে হবে সাব নাম্বার, তখন আমার সাবট্রাকশন অফ n1 and n2 এটা এত, তাই না? আচ্ছা, তারপরে এল ইফ এখন কি হবে? চয়েস ইকাল ইকাল যদি 3 হয় তাহলে কি হবে? কি হবে তাহলে 3 হইলে? ডিভিশন অফ n1 and n2 ইজ এত, তাই না? আচ্ছা, এরপরে এখন আর কি বাকি রইলো? আর কি বাকি রইলো? ফোর এক্সিট। এক্সিট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে যদি সে 4 দেয় তাহলে এক্সিট। আচ্ছা, যদি সে 1 2 3 এর বাইরে 3 না দিয়ে সে যদি 33 দিয়ে দেয় তখন কি হবে? ইনভ্যালিড হবে, ইনভ্যালিড। হ্যাঁ, ইনভ্যালিড। তাহলে আমরা একটু জাস্ট লিখতে পারি যে এল ইফ চয়েস ইকাল ইকাল যদি 4 হয় তাহলে কি লুপ থেকে বের হওয়ার জন্য কি লিখতে হয়? কি লিখতে হয় লুপ থেকে বের হওয়ার জন্য? রিটার্ন ব্রেক। গুড, ব্রেক। রিটার্ন না তো ব্রেক। 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 আচ্ছা, আর এলস এসে আমরা কি দেব? প্রিন্ট কি ইনভ্যালিড অপশন, তাই না? ইনভ্যালিড অপশন। এবার আমরা যদি রান করি, নাম্বার 1 নাম্বার 2 কি বলতেছে?
ওই যে মেসেজটা দিচ্ছে না, তাহলে ওইখানে আমরা আপনার ওইখানে আপনার ওই যে এলএনটা দিতে হয়তো আরো কয়েকটা জায়গায়, তাহলে এলএন ঠিক আছে, স্পেসটা কম বেশি আছে, যে স্ল্যাশ এন্টার দেওয়ার কারণে তো ইন্টার টু ফর পরে আবার যেগুলোতে ইন্টার যুক্ত করি নাই, প্রথমটা ইন্টার আছে তারপর ওগুলো তার ইন্টার নাই, এই জন্য এরকম হয়েছে। তাহলে আমরা 3 দিলে কি হবে, ডিভিশন অফ 45 এর তাই না, ডিভিশন 3 দিলে কি হয়েছে আমার, ডিভিশনের রেজাল্টটা দিছে। আবার আমার কাছে কি চাচ্ছে, নাম্বার 1 চাচ্ছে, আবার আমার কাছে নাম্বার 2 চাচ্ছে। এবার আমি যদি এটাকে কত দিব, যদি আমি 4 দেই, তাহলে কি হয়েছে, আমাকে আমাকে কোনো রেজাল্ট দিছে 4 দিলে, না। 4 দিলে আমাকে কি করছে, প্রোগ্রাম থেকে বের করে দিছে, তাই না? 4 দিলে আমাকে প্রোগ্রাম থেকে বের করে দিছে। এই যে কাজটা করা হলো, এটাকে আপনাদের বুঝে আসছে যে আসলে কি করা হলো? জি স্যার। তাহলে এইটা একটু আপনাদের এন্ডে আপনারা একটু প্র্যাকটিস করেন তো, আপনারা আপনাদের এন্ডে একটু প্র্যাকটিস করেন। এটা এটা ছিল আমাদের ছোট্ট একটা ক্যালকুলেটরের মতো করে প্রোগ্রাম, যে একটা ক্যালকুলেটরে কিভাবে আমাদের কাজ করতে পারে। এখন আমরা ফাংশনের আরেকটা ভিন্ন জিনিস দেখবো, সেটা হচ্ছে ফাংশনের ডিফল্ট প্যারামিটার বলে একটা বিষয় আছে। ধরেন আমি এখানে একটা ফাংশন লিখি ডিএফ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের নাম আসতে পারে, নাম আসবে, তারপরে রোল, আর স্টুডেন্টের কলেজ ইকুয়াল টু আমি লিখে দিব হচ্ছে কি, আজিজুল হক কলেজ লিখে দিলাম আমি, ঠিক আছে, আজিজুল হক কলেজ। আচ্ছা, এখন আমি প্রিন্ট এফটা দিয়ে নেই, একটু সুবিধা আছে, নেম ঠিক আছে, এখানে নেম, রোল আর কলেজ দিলাম। আমি এখানে এসে ফাংশনটা কল করি, স্টুডেন্ট, নাম দিলাম হচ্ছে HASAN হাসান, আর আর এখানে তার রোল দিলাম হচ্ছে তার 34, আর কোনো কিছু দিলাম না। আবার নিচে এসে স্টুডেন্ট, এখানে দিলাম তার নাম দিলাম হচ্ছে HASAN হাসান, কমা হলো হাসান, তার রোল দিলাম 54, এবং তার একটা কলেজ দিয়ে দিলাম, সে হচ্ছে শাহ শাহ সুলতান কলেজ, ঠিক আছে। সেভ ডে, এবার আমি একটু রান করি, কোথায় ভুল দেখাচ্ছে, কি আসছে 2 টাকা, কি আসছে, নেম হাসান, রোল 34, কলেজ কি আজিজুল হক কলেজ, আর এখানে কলেজ শাহ সুলতান কলেজ। তাহলে পার্থক্যটা কিছু বোঝা গেল যে আসলে কি হচ্ছে এখানে? দুইভাবে করা যায়। দুইভাবে করা যায়, যে যখন আমি কোনো প্যারামিটার এরকম এরকম লিখবো যে প্যারামিটারের ভ্যালু, এখানে কিন্তু একটা ভ্যালু কি অ্যাসাইন করে রাখছি, তাই না? এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে রাখছি না? তো আমি যখন এই ফাংশনটাকে কল করতেছি, তো আমি যদি এই প্যারামিটারের ভ্যালু না দেই, তখন এটা কি
ডিফল্ট যে ভ্যালুটা রাখা আছে সেটা সে নিয়ে কাজ করা শুরু করবে। ভাই ঠিক আছে, এখানে আমার যখন আমি ফাংশনটা কল করব, তো কল করার সময় যদি আমি এই তৃতীয় প্যারামিটারটা না দেই, তাহলে এখানে ডিফল্ট যে প্যারামিটার রাখা আছে সেই প্যারামিটারটা আমার এই তৃতীয় নাম্বার আর্গুমেন্ট হিসেবে কাজ করবে, বা তৃতীয় নাম্বার প্যারামিটারের ভ্যালু হিসেবে কাজ করবে। আর যখন আমি এখান থেকে দিয়ে দিব, তখন এইটা কি রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। আচ্ছা, এইটা কখন ব্যবহার হইতে পারে বলেন তো আমাকে একটু, যে এরকম একটা কাজ আমার কখন প্রয়োজন হতে পারে? আপনার আনমিউট করতে পারতেছেন না, না? হ্যাঁ, আচ্ছা, রাহেল উদ্দিন, আপনি আপনি নিজেকে একটু মিউট করে রাখেন তো। রাহেল কষ্ট কোনো উদ্দিন, কথা। এই আচ্ছা শার্টি, এই প্যান্ট পরো, মিউ বেশি ভালো। ওটার সাথে আচ্ছা, আমরা এইটা ব্যবহার করি কখন, যখন আমাদের কাস্টমাইজ কোনো অ্যাপ্লিকেশন জেনারেট করার প্রয়োজন হয়। যেমন ধরেন আমি শুধু একটা অ্যাপ্লিকেশন জেনারেট করলাম, যেটা দিয়ে আমি শুধু আমার বগুড়া ডিস্ট্রিক্টের যে মানুষগুলো আছে তাদের তথ্য কালেক্ট করবো। তাহলে আমার ডিস্ট্রিক্টের ঘরটা বাই ডিফল্ট কিন্তু বগুড়া, মানে যদি আমি না উল্লেখ করি তবুও আমার ডিস্ট্রিক্টের ঘরটা বগুড়া। কিন্তু এই বগুড়াতে তো, যেমন আমার বাড়ি ফরিদপুর, আমি বগুড়ায় থাকি না। তাহলে এখন ধরেন যদি টিকা কার্যক্রম চলে, তাহলে আমার তো লোকেশন দিতে হবে, যেহেতু টিকাটা নেওয়ার জন্য আমার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে যেতে হবে, তাহলে আমার তো লোকেশন এখন বগুড়া দিতে হবে। তাহলে আমি যদি আহ, এখানে আমার মনের ভুলে ওই লোকেশনের জায়গাটা বাদ রাখি, তবুও আমার ডিফল্ট লোকেশনটা শহীদ মেডিকেলে নিয়ে নিবে। তো এইরকম যদি ক্ষেত্র ঘটে যে আমার ম্যাক্সিমাম পার্টিসিপেন্টের একটা ইনফরমেশন কমন, বাট দুই একজনের ক্ষেত্রে ভিন্ন হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এরকম ডিফল্ট প্যারামিটার ইউজ করব, যাতে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব যাতে আমার কি হয়, যে আমার ম্যাক্সিমাম রেকর্ড ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমার একটা কমন টাইপ না করতে হয়, আমার সময় বাঁচে। ওই রকম প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এরকম ডিফল্ট প্যারামিটার গুলো ব্যবহার করব। এখন আমরা ফাংশনের আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো যে রিকারশন। এই রিকারশনটা হলো যে যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে, তখন সেটাকে রিকারসিভ ফাংশন বলে। আর এই প্রক্রিয়াটাকে রিকারসিভ বলে। পাইথন অলসো অ্যাকসেপ্ট, আচ্ছা, হুইচ মিন্স ডিফাইন ফাংশন ক্যান কল ইটসেলফ। মানে যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে, তখন সেটাকে আমরা কি বলি, রিকারসিভ ফাংশন বলি। এটা একটা এক্সাম্পল আমি যদি ছোট্ট করে একটু শুরু করি, এরকম বিষয়টা অন্য একটা ফাইল নিই না। আচ্ছা, যদি এরকম শুরু করি যে
ও কোনো ফাংশন ইয়ে করিনি না, প্রিন্ট করিনি। কত আসছে এখানে ফলাফল? 7 আসছে, তাই না? 7টা কিভাবে আসলো সেটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাকে এখানে স্টেপ গুলো প্রিন্ট করতে হবে। প্রিন্ট এনন, এখানে একটু লিখে দেই, ফ্রম আর এটাতে একবারই প্রিন্ট হবে রেজাল্ট 7। আচ্ছা, এবার আমরা যদি একটু রান করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম রিকার্শনে কত ভ্যালু হয়েছিল, কত 8, তার মানে যে এখানে 2 বাদ গেছে 8, তারপর রিকার্শনে 6, তারপর রিকার্শনে 4, তারপর রিকার্শনে 2, কিন্তু ফাইনাল রিকার্শনে আবার আমার এখানে কত 7। কেন আমার ফাইনাল রিকার্শনে 7 হইলো একটু বলতে পারবেন কেউ? মানে এইখানে কেন 7 প্রিন্ট হইলো কেউ বলতে পারবেন? একটু খেয়াল করেন, প্রথম প্রোগ্রামটা কল হয়ে কোথায় আসলো? এই জায়গায় আসলো। এই জায়গায় আসার পর সে দেখলো এই ঘটনাটা সত্য। সত্য হওয়ার পর সে প্রথমে এন এর মান 2 কমাই দিল, তারপরে এনটা প্রিন্ট করলো, তারপরে এই যে ফাংশন অ্যাড টু, সে নিজেই আবার নিজেকে কি করলো, কল করলো। প্রথম যখন আসছিল এন এর মান কত 10 আর এন টু এর মান কত 5। দ্বিতীয়বার যখন আসলো এখান থেকে যখন আসলো এন এর মান এখন কত 8, এন টু এর মান 5। তৃতীয়বার যখন আবার যাবে এন এর মান তখন 6 আর এন টু কিন্তু 5ই রয়েছে, এন টুর কোনো পরিবর্তন নাই। চতুর্থবার এটা 4, এটা 5। পঞ্চমবার যখন যাচ্ছে এন এর মান 2, এন টু এর মান কিন্তু 5 এ রয়েছে। তখন যখন এন এর অন এর মান 2 আর এন টু এর মান 5, তখন এন অন এর মান 2, এই কন্ডিশনটা এখন কি হয়ে গেছে? এই কন্ডিশনটা এখন মিথ্যা হয়ে গেছে। এই কন্ডিশনটা মিথ্যা হওয়ার কারণে আমাকে এইখানে নিয়ে আসছে। আর এইখানে এসে কি আছে, রিটার্ন এন অন প্লাস এন টু। রিটার্ন এন অন প্লাস এন টু, তাহলে কি রিটার্ন করবে আমার? এন অন এর বর্তমান ভ্যালু 2 আর এন টু এর বর্তমান ভ্যালু 5, তাহলে 5 আর 2 7 যোগ করে আমার এখানে পাঠাই দিল, এই জায়গায় পাঠাই দিল। এই জায়গায় কেন পাঠাইলো? যে ফাংশন যেখান থেকে কল হয় রিটার্নটা সেখানে হয়। মূল ফাংশনটা এই জায়গা থেকে কল হয়েছিল, এই জন্য ফাইনাল রিটার্নটা আমার এইখানে চলে আসবে। এই রেজাল্টটা আমার এই যে 7টা রেজাল্টের মধ্যে জমা হলো, পরে আমার এখানে রেজাল্টটা উঠে এলো। আচ্ছা, এইটা আর একটু আপনারা সবাইকে তো মিউট করে দিচ্ছি না, কথা বলার সুযোগ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আবার একটু ইয়ে করি, আনমিউটের সুযোগ করে দিলাম। আচ্ছা, এই বিষয়টা আমরা আরো ভালো বুঝতে পারবো। আমি এই এক্সাম্পলটা ডিলিট করে দিই। এই এক্সাম্পলটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বার জানি তো না? ফ্যাক্টোরিয়াল নাম্বার যেমন 5 ফ্যাক্টোরিয়াল,
এটা আসলে কত মূলত 5 গুণ 4 গুণ 3 5 4 গুণ 3 2 2 গুণ অন, এরকম না? তাহলে কত 120 সমান কত? 120 120। সিমিলারলি আমি যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে আসলে কত? 6 গুণ 5 গুণ 4, এরকম না? আসলে এটাকে এইভাবে লেখা হয়, যেমন 6 গুণ 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাই কিনা? 120 এরকম না? আবার এটাকে আরো এক ধাপ আগায় লেখা যায় 5 6 5 গুণ হলো কি 4 ফ্যাক্টোরিয়াল। এটাকে আরেকটু এক ধাপ লেখা যায় 6 5 4 গুণ 3 এখানে ফ্যাক্টোরিয়াল। মানে একটা একটা নাম্বার এদিকে কমতেছে আর এদিকে একটা একটা ফ্যাক্টোরিয়াল কি আমার এদিকে কমতেছে, তাই না? তাহলে 6 এর সাথে গুণ হবে 5 এর ফ্যাক্টোরিয়াল, তার যে ফলাফল তার সাথে গুণ হবে 4 ফ্যাক্টোরিয়াল, তার যে ফলাফল তার সাথে গুণ হবে 3 ফ্যাক্টোরিয়াল, তার যে ফলাফল তার সাথে গুণ হবে 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে ফাইনাল যে গুণফল সেটাই তো আমার মূল 6 এর ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? জি। এরপরে আমরা অন এর ফ্যাক্টোরিয়াল কত জানি? অন এর ফ্যাক্টোরিয়াল কত? 1, তাই না? 0 এর ফ্যাক্টোরিয়াল কত জানি আমরা? এটাও 1, তাই না? তাহলে আমাকে ইউজার যদি বলে তুমি 5 এর ফ্যাক্টোরিয়াল, মানে ইউজারের কাছ থেকে যদি আমি একটা নাম্বার চাই যে তুমি এটার ফ্যাক্টোরিয়াল বের করে দাও, তাহলে আমাকে অবশ্যই চেক করতে হবে যে ওই নাম্বারটা যখন এই যে আমি যে বারবার কমাচ্ছি না, বারবার নিচের দিকে যাচ্ছি না, এটা এটা আমি কত পর্যন্ত যাব? এরপরে তো আমার 2 আসবে, তারপরে আমার অন আসবে, তারপরে কি আমি জিরোতে যাব কিনা? বা তার উপরে কি আরো যাওয়ার দরকার আছে আমার? দরকার নাই তো। আমার তো অন পর্যন্ত গেলেই সারে, তাই না? আবার ইউজার যদি ভুল করে 0 দেয়, 0 দিয়ে বলে তুমি 0 ফ্যাক্টোরিয়াল বের করে দাও, তাহলে আমাকে কি করতে হবে? বলতে হবে 0 ফ্যাক্টোরিয়াল তোমার অনই হয়, আবার অনের ফ্যাক্টোরিয়াল তোমার অনই হয়। তাহলে আমার এখানে যদি ইউজার 0 এবং অন দেয়, তাহলে তার জন্য তাকে আমার রিটার্ন করতে হবে কত? অন, যে তোমার এটার ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করা লাগবে না, এটা 0 বা অনের ফ্যাক্টোরিয়ালের মান অনই হয়। আর ইউজার যদি অন্য নাম্বার দেয়, তখন সেই ক্ষেত্রে আমার তার ফ্যাক্টোরিয়ালটা বের করে দিতে হবে। আচ্ছা, আমরা এটা এখন একটু প্রোগ্রামের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা একটা ডিইএফ এফএসিটি ফ্যাক্ট নামে একটা ফাংশন তৈরি করি এবং n ধরলাম সে আমার n নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করে দিবে। এবং ইফ n ইকুয়াল যদি অন অথবা n ইকুয়াল যদি 0 হয়, তাহলে সে বলবে রিটার্ন কি তোমার অন। আচ্ছা, এলস যদি এটা না হয়, তাহলে আমাকে সে যেটা রিটার্ন করবে, রিটার্ন n ইন্টু এফএসিটি ফ্যাক্ট n মাইনাস অন। এখন আমি যদি এটা ফাংশনটা কল করি যে x ইকুয়াল টু এফ এ ফ্যাক্ট ফার্স্ট ব্র্যাকেট 5 দেই এবং এখানে প্রিন্ট x করি, তাহলে আউটপুটটা আমার একটু ক্লিয়ার করে নেই। তাহলে আমার আউটপুটটা কি আসে? 120, তাই না? আচ্ছা, এটার স্টেপগুলো আসলে যদি কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটা যদি আমি একটু চিন্তা করি। প্রথমে 5 আসলো এখানে, তাই না? প্রথমে আমার কি এই ফাংশনটা কল হয়ে এখানে 5 নিয়ে আসলো। তো 5 তো অনও না 0 না, তাহলে এটা তো মিথ্যা, চলে আসলো এখানে। তাহলে এখানে সে কি করলো? সে রিটার্নের জায়গা 5 তারপরে পাইলে হচ্ছে গুণ। আমরা জানি যে রিটার্নের এখানে ভ্যালু দেওয়া যায়, ভেরিয়েবল দেওয়া যায়, তাই না? আবার ওই যে এক্সপ্রেশন যোগ বিয়োগ গুণও তো দেওয়া যায়, আমরা দুইটা নাম্বার সরাসরি যোগ করে রিটার্ন করছি না, করা যায় তো। এখন এইখানে এসে সে দেখলো যে এরপরে আবার কি আছে, এরপরে আবার একটা ফাংশন আছে, এরপরে আবার কি আছে, একটা ফাংশন আছে। এবং সেই ফাংশনটা n এর মান কত নিয়ে কল হচ্ছে? 4 নিয়ে। সেটা ক্লিয়ার? n এর মান কত নিয়ে কি হচ্ছে? 4 নিয়ে। তাহলে এই ফাংশন তো রিটার্ন করবে আবার এইটাই। তাহলে n এর মান এখন হয়ে গেল 4 এবং সে আবার এই ফ্যাক্টকে কল করবে এখন কত দিয়ে? 3 দিয়ে। তখন n এর মান হবে 3, সে আবার ফ্যাক্টকে কল করবে এবার
টু দিয়ে সে আবার ফ্যাক্টকে কল করতে যাবে অন দিয়ে। যখন সে ফ্যাক্টকে কল করতে যাবে অন দিয়ে, তখন এই কন্ডিশনটা সত্য হবে, তখন রিটার্ন করবে এই অনটা। আচ্ছা, এই অনটা কোথায় রিটার্ন করবে একটু বলেন তো আমাকে। এইখানে রিটার্ন করবে না এইখানে রিটার্ন করবে? লাস্টে না, ফাংশন যেখান থেকে কল হয় সেখানে রিটার্ন হয়। তাহলে এই ফাংশনটা এই রিটার্ন ভ্যালুটা চলে আসবে আমার এইখানে, এই যে অন এর এইখানে। তারপরে টোটালটা এখন ক্যালকুলেশন হবে। টোটালটা এখন কি হবে? এই যে আগে যে ভ্যালুগুলো তার কাছে ছিল, টোটালটা ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হয়ে প্রথম রিটার্নটাই আসছিল কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। ক্যালকুলেটেড ভ্যালুটা সে আমার এইখানে রিটার্ন করবে, যার কারণে আমি এক্স এর ভিতরে কত পাচ্ছি? 120 পাচ্ছি। যদি আমরা এটা একটু ইলাস্ট্রেশন করে দেখার চেষ্টা করি যে আসলে কিভাবে কাজটা হবে। আচ্ছা, এগুলো একটু ডিলিট করে দিই। এটা ফাংশন। তো এইখানে ফ্যাক্ট 5 প্রথমে কল হলো, তাই না? কল হওয়ার পর এটা ওই যে এই ফাংশনটা রিটার্ন করবে কি 5 ইন্টু ফ্যাক্ট 4। এইটা আবার কল করবে এরকম, এটা আবার কল করবে এরকম, এটা আবার কল করবে এরকম। ফাইনালি ফ্যাক্ট অনটা যখন পাবে তখন সে রিটার্ন করবে অন। এই অনটা এখন আমার নিচের দিকে ফিরে আসা শুরু করবে। এই অনটা এইখানে চলে আসবে, 2 এর সাথে অন গুণ করে 2টা ওইখানে চলে যাবে। ওইখান থেকে আবার 2 এর সাথে এই 3টা গুণ হয়ে 6 চলে আসবে এখানে। এখন 4 এর সাথে 6 গুণ হয়ে এটা চলে আসবে উপরের স্টেপে। এইটার সাথে আবার 5 গুণ হয়ে যে ফাইনাল যে 120, এই রেজাল্টটা কিন্তু আমার ফাইনাল যে প্রিন্ট স্টেটমেন্ট সেখানে চলে যাবে। ঠিক আছে? এইটা ছিল আমাদের রিকার্সিভ ফাংশনের যে ইলাস্ট্রেশনটা সেটা। ঠিক আছে? আচ্ছা, এখানে আরো অন্য কিছু প্রোগ্রাম ছিল। আচ্ছা, এই প্রোগ্রামটা কি আপনাদের কাছে একটু বোঝা গেছে কিনা যে আসলে কিভাবে কাজটা করতেছে প্রোগ্রামটা? যারা প্রোগ্রামিং এ প্রথম তাদের কাছে একটু মানে একটু সময় লাগবে, তারপরে এটা একটা সরলতম প্রোগ্রামের মধ্যে একটা জটিলতম প্রোগ্রাম। মানে যত ছোট ছোট প্রোগ্রাম আছে তার মধ্যে এটা একটু কমপ্লেক্স আর কি। তারপরে আপনাদের মোটামুটি 30 বা 40% বুঝছেন এরকম কয়জন আছেন? জি স্যার। মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি বোঝা গেলে আর এরপরে নিজেরা একটু প্র্যাকটিস করলে আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমি ক্লাসটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। ওকে ঠিক স্যার। আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ? আর আগামীকালকে ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ, আগামীকাল ক্লাসে আমি নেব। আচ্ছা, ঠিক। ক্লাসটা স্যার আপনি নিলে ভালো হবে স্যার, আপনারটা আজকে ভালো লাগছে কিন্তু। ক্লাস তো আমাদের তো অনেক ব্যস্ততা থাকে, এক একজনের এক একটা ক্লাস থাকে, সবার সব দিন সময় হয় না, বুঝছেন?